নমস্কার বন্ধুরা, আজকের গল্প অবসর। লেখক দিব্যেন্দু পালিত। বেলা ৮টা বেজে গেল, তবু যতীন এখনো ঘুম থেকে উঠছে না দেখে স্মৃতি বলল, মা, বাবাকে কি ডেকে দেব? বেলা তো অনেক হলো। রান্নাঘরের বারান্দায় বসে তরকারি কুটছিল নিহার। সামনে ছড়ানো ভাদ্রের নতুন রোদ্দুরের দিকে তাকিয়ে বলল, কি দরকার? ঘুমুচ্ছে ঘুমুক না। আর তো মোটে আজকের দিনটা, আজ তাড়াহুড়ো না করলেও হবে। স্মৃতির সঙ্গে চোখাচোখি হতে চোখ নামিয়ে নিল নিহার। হঠাৎ রোদ্দুর লেগে ঝকঝক করছে বটিটা। মোটে আজকের দিন কথাটা খুব ভেবেচিন্তে বলেনি, তবু অন্যমনস্কতায় মনে হলো কথাটাই কেমন যেন বিদায় জড়ানো। শুধু শুধু এভাবে বলতে গেল কেন? চাকরির শেষ দিন মানেই তো আর জীবনের শেষ দিন নয়। এর সঙ্গে বেশি ঘুমোনো কম ঘুমোনোর সম্পর্ক কোথায়? অসহায়ভাবে সিঁথি চুলকে বটিটা সাবধানে বন্ধ করল নিহার। স্মৃতির দিকে তাকিয়ে বলল, তুই কি বলিস, উঠিয়ে দিবি? স্মৃতি বলল, একেবারে চাটা করে ডেকে দেব বরং। উনুন আগলে বসে শাশুড়ি ননদের আলাপ শুনছিল ছন্দা। বলল, সেই ভালো, বাবাকে তো চেনেন মা, কীরকম ব্যস্তবাগিস মানুষ। দেরি হলে আবার সেই তাড়াহুড়ো করবেন। আজকের দিনটা বরং ধীরে সুস্থে যান। কে তো আবার যেন নিতে আসবে বলেছিলেন কাল? শিশির বাবু। স্টোভ থেকে কেটলি নামাতে নামাতে স্মৃতি বলল, বাবার আন্ডারে কাজ করে। আন্ডারে না ছাই, সারা জীবন ওই লোকগুলো কাজ করেনি বলেই এই লোকটিকে হাড় ভাঙা খাটুনি খাটতে হয়েছে। রোদ নেই, বৃষ্টি নেই, ঘড়ির কাঁটা ধরে বেরুনো, সময় মতো ছুটি ছাটা বিশ্রাম পেলে এমন শরীর ভাঙতো না লোকটার। এখন আদিক্ষেতা দেখিয়ে লাভ কি? সবই তো মরণকালে হরিনাম। কি বলছো মা, যা তা? রাগ দেখিয়ে স্মৃতি বলল, তোমার কি হয়েছে বলো তো? রিটায়ার যেন আর কেউ করে না। মেয়ের ধমকে সম্বিত ফিরে পেল নিহার। ঠোঁটে দাঁত বসিয়ে বলল, ছি ছি, কী সব বলছি। নিহার উঠে গেল। হাঁটার ভঙ্গিতে ব্যস্ততা। এখন শোবার ঘরে ঢুকলেও আসলে যাচ্ছে পুজোর জায়গায়। স্বাভাবিক না হওয়া পর্যন্ত আর উঠবে না। বাবার কোনো ঝামেলা নেই, বুঝেছ বৌদি? খানিক নিহারের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে স্মৃতি বলল, মাকে নিয়েই অসুবিধে হবে। কেমন যেন ধরেই নিয়েছে একটা লোকের রিটায়ার করা মানেই ফুরিয়ে যাওয়া। পুরনো মন, তাই এসব ভাবেন। ছন্দা বলল, কিছুদিন গেলেই আবার সব ঠিক হয়ে যাবে, দেখো। চা তৈরি হয়ে গিয়েছিল। কাপটা হাতে নিয়ে উঠে গেল স্মৃতি। ৩৫ বছর এক নাগাড়ে একই অফিসে চাকরি করে রিটায়ার করছে যতীন। আজ তার শেষ দিন। ঢুকেছিল সেই ৪২ সালে ডেসপ্যাচ ক্লার্ক হিসেবে, ২৭ টাকা মাইনে। সে কি আজকের কথা? আগস্ট আন্দোলন তখন তুঙ্গে, আগুন জ্বলছে চারিদিকে। ব্যারন জেমস লিমিটেড অফিস খুলল কলকাতায়। বিলিতি কোম্পানি মানেই ভবিষ্যৎ ভালো, তাই ৫ জনের ৫ কথায় কান না দিয়ে স্কুল মাস্টারি ছেড়ে ঢুকে পড়েছিল কপাল ঠুকে। তারপর আস্তে আস্তে যত সময় যেতে লাগলো, দেখতে দেখতে কত যে ওলট পালট হয়ে গেল। সাদা চামড়ার খোদ সাহেবরা চলে গেল একে একে। তাদের জায়গায় এলো ডিসি সাহেবরা। এলো কম বয়সী ছেলে ছোকরারা, নানা ডিগ্রি নানা তকমা নিয়ে। কোম্পানি ফুলে ফেঁপে ঢোল হলেও আইএ পাস বিদ্যে নিয়ে যতীন মুখুজ্জে আর কত দূর উঠবে? ৩৫ বছরে মাইনে ১৫০০-এ পৌঁছলেও পদমর্যাদায় সিনিয়র অ্যাসিস্ট্যান্টের উপর উঠতে পারেনি কোনো দিন। লাভের মধ্যে এই ৩৫ বছর কারুর সঙ্গে বিবাদ হয়নি। বড় সাহেব হোক, ছোট সাহেব হোক, যে যা বলেছে সবই করেছে হাসি মুখে। কখনো রাগ দেখায়নি, কোনো কারণে প্রতিবাদ করেনি কখনো। নীরব কর্মী হিসেবে সুখ্যাতি করত সকলেই। পুরনো দিনে ডাটন সাহেব বলতো, যতীনবাবু, উই আর প্রাউড অফ ইউ। আপনি কোম্পানির ব্যাকবোন।
লন্ডনে ফেরত যাবার সময় ডাটন সাহেব চেম্বারে ডেকে নিজের পার্কার পেনটি উপহার দিয়েছিল তাকে। সেদিন সাহেবের হাঁটু জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল যতীন। ডাটন সাহেব ওকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, আই উইল রিমেম্বার ইউ যতীন বাবু। তারপর কাল ছুটির পর পাল সাহেব ডেকে বললেন, আপনি চলে যাবেন, আমার তো এখনই নিজেকে কানা লাগছে মশাই। শুনতে ভালো লাগে, তবু এ বয়সে আর চট করে কান্না আসে না চোখে। আবেগ ধরা গলায় যতীন বলেছিল, সবাই তো চিরকাল থাকে না স্যার, কতজন রয়েছে, আপনার কোনো অসুবিধে হবে না। পাল সাহেব বললেন, না মশাই, সবাই সব কিছু পারে না, রুলস পারমিট করলে আপনাকে আর কয়েক বছর এক্সটেনশন দিতাম। সব কথা সবাইকে বলা যায় না, আবার কিছু কিছু কথা সাবধানে লুকিয়ে রাখতে হয় বুকের মধ্যে আড়াল করে। যতীনও তাই করে এসেছে এতদিনে। শেষ দিন তাকে ফেয়ারওয়েল দেবে অফিসে, কাজকর্ম করতে হবে না কিছু, বলতে গেলে পুরো দিনটাই ছুটি। কাল রাতে একসঙ্গে খেতে বসে ছেলে মেয়েদের সঙ্গে সেই গল্পই করছিল। কত কথাই যে মনে পড়ছিল সেই জয়েন করার দিন থেকে আজ পর্যন্ত, খুঁটিনাটি সমস্ত ঘটনা। যেন ৩৫ বছরের গোটা বৃত্তান্ত কেউ ঠেসে ধরেছিল বুকে। কথাগুলো লাফিয়ে উঠছিল বুদবুদের মতো। অফিস তোমাকে ফেয়ারওয়েল দিচ্ছে দিক, আমি তোমাকে কাল একটা ওয়েলকাম দেব। যতীনের কথা শুনতে শুনতে পুলক হঠাৎ বলল, বাবা, তুমি তো কোনো দিন আমার রোজগারে খাওনি, কাল আমি তোমাকে খাওয়াবো। চাকরিটা তো ড্রাজারি, এতদিনে মুক্তি পেলে তুমি। খাওয়া থামিয়ে খানিক নির্নিমেষে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকলো যতীন। ঠোঁট কাঁপছিল। বাঁ হাতটা হঠাৎ পুলকের পিঠে তুলে দিয়ে বলল, চাকরিতে বড় অপমান পুলু, ৩৫ বছর ধরে কত যে সহ্য করেছি মুখ বুজে, শুধু তোর কথা ভেবে, যাতে তোর কোনো কষ্ট না হয়, যাতে তুই দাঁড়াতে পারিস, যাতে তুই আমার ভাগ্য না পাস। বলতে বলতে থালার উপর ঝুঁকে পড়েছিল যতীন। ভিজে পাখির ডানা ঝাপটানোর মতো থেকে থেকে কাঁপছিল কাঁধ দুটো। স্মৃতি বলল, তুমি কাঁদছো কেন বাবা, দাদা তো ভালো কথাই বলেছে। কাঁদছি না মা। মুখ না তুলেই মাথা ঝাঁকালো যতীন। কাঁদবো কেন? অনেক কষ্ট তো করেছে সারা জীবন। মৃদু তিরস্কারের সুরে পুলককে বলল নিহার, আবার মিছিমিছি এসব বলে কষ্ট দিচ্ছিস কেন? পুলক চুপ করে থাকল। মাথা তুলে হাসল যতীন। ঠোঁটের পাশে টলটল করছিল এক ফোঁটা জল। এঁটো হাতের উল্টো পিঠে সেটুকু মুছে নিয়ে বলল, কষ্ট বলছো কেন নিহার? এই আমার পুরস্কার, এই তো আমার আনন্দ। পুলু দাঁড়িয়ে গেছে, বাড়িতে এসেছে অমন লক্ষ্মী বউ। সীতুমাও এবছর MA পাস করে যাবে, আর কি চাইবার আছে? থেমে গিয়ে অল্প দম নিল যতীন। তারপর বলল, মানুষ বাঁচে সন্তানের জন্যে, মানুষ লড়াই করে সন্তানের জন্যে। পুলু, আমার মনে হচ্ছে তোর এই কথাগুলো শোনার জন্যই আমি এতদিন বেঁচেছিলাম। এখন মরে গেলেও আমার কোনো দুঃখ থাকবে না। মুখে গ্রাস না তুলে অনেকক্ষণ ধরে থালায় হাত নাড়াচাড়া করছিল পুলক। মুখ থমথমে। এবার বলল, অপমান সহ্য করেও চাকরি করে যাচ্ছ, এ কথা আগে কেন বলনি বাবা? বললে তুই ছাড়িয়ে নিতিস, তোকে তো আমি চিনি। সস্নেহে হাসল যতীন। তুই আমার ছেলে হলেও তোর ধাত আলাদা। হুট করে চাকরিটা ছেড়ে দিলে তুই একটু পিছিয়ে পড়তিস। তুই যখন ছোট, স্কুলে পড়িস, মাসের শেষে একবার তোর জুতো ছিঁড়ে গেল, আমার পয়সা ছিল না। গ্রীষ্মের রোদ্দুরে গলা পিচের উপর দিয়ে তোকে আমি হাঁটিয়ে এনেছিলাম। তোর খুব কষ্ট হয়েছিল পুলু, আমি জানতাম, তবু কিচ্ছু করতে পারিনি। তোর ছেলে কোনোদিন এ কষ্ট পাবে না, সেই জন্যই। ছন্দা এতক্ষণ চুপচাপ বসে সংসারের কথাবার্তা শুনছিল। যতীনের শেষের কথাটা শেষ হবার আগেই মুখে আঁচল চাপা দিয়ে উঠে গেল। যতীন নিজেকে সংযত করে নিল।
আবেগ বড় বিষম বস্তু, ওঠে, থামতে চায় না। উঠে দাঁড়িয়ে বলল, আজ আর খেতে ভালো লাগছে না। পুলু, কাল তুই প্রাণ ভরে বাজার করিস। চায়ের কাপটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ যতীনের বিছানার পাশে দাঁড়িয়ে থাকলো স্মৃতি। পালা করে তাকালো বাহিরের রোদ্দুর ও বাবার মুখের দিকে। কালকের সব কথা মনে পড়ছিল তার। খুব ভোরে ঘুম থেকে ওঠা বাবার পুরনো অভ্যাস, আজ ওঠেনি। তার মানে কাল সারা রাত ঘুমায়নি হয়তো। এখন ঘুমুচ্ছে নিশ্চিন্ত মনে। নিঃশ্বাসের জোরালো শব্দে কাতরতা নেই কোনো। পাকধরা মাথার চুলে ও রেখাকীর্ণ মুখে বুড়োটে ভাব স্পষ্ট। তবু ওই রোদ্দুরের সঙ্গে কোথায় যেন মিলেমিশে যাচ্ছে যতীনের মুখ। বাবাকে এতকাল বাবা ছাড়া আর কিছু মনে হয়নি। কাল রাতের পর চোখ খুলে গেছে স্মৃতির। আস্তে যতীনের গায়ে ঠেলা দিয়ে স্মৃতি বলল, বাবা ওঠো, অনেক বেলা হয়ে গেছে। বুড়ো বয়সের পাতলা ঘুম যতই গভীর হোক ভেঙে যায় চট করে। এক ডাকেই উঠে বসলো যতীন, বাহিরে তাকালো। ইস, এ যে বেশ বেলা দেখছি, আগে উঠালি না? কটা বাজে? শিশির তো এক্ষুনি এসে পড়বে। আসুক, আজ তোমাকে তাড়াহুড়ো করতে হবে না। এই তোমার চা। মেয়ের মুখের দিকে অপলক তাকিয়ে কিছু যেন ভাবল যতীন। ছেলে মানুষের ভঙ্গিতে দুহাতে চোখ কচলে হাসলো ঠোঁট ছড়িয়ে। রোজ সকালে নিজের হাতে চা ধরিয়ে তুই আমার অভ্যাস খারাপ করে দিয়েছিস। সীতুমা, তুই যখন থাকবি না তখন কে আমাকে চা দেবে? সে ব্যবস্থা তুমি আগেই করে রেখেছো বাবা। কপট অভিমান মেশানো গলায় স্মৃতি বলল, এই একটা ব্যাপারে তুমি সত্যিই স্বার্থপর, না হলে দাদার আগে আমার বিয়ে দিতে। তা বটে, মনে মনে বোধ হয় সেই ইচ্ছেটাই ছিল, আগে বুঝিনি। মেয়ের হাত থেকে চায়ের কাপটা নিয়ে আস্তে আস্তে বিছানা ছেড়ে বারান্দায় বেরিয়ে এলো যতীন। তাকালো রোদ্দুরের দিকে। কি রোদ দেখেছিস? মনে হচ্ছে সূর্যটাই ঢুকে পড়বে ঘরের মধ্যে। তোমার ওয়েলকাম আজ, সেই জন্যে। দেখে এসো দাদা কি বাজারটাই না করেছে। সত্যি? চায়ের কাপে আলতো চুমুক দিয়ে খুব মোলায়েম গলায় বলল যতীন। ছোকরা গেল কোথায়? ডাক দিকি একবার। বাড়ি নেই, স্মৃতি বলল। বাজার ফেলে দিয়েই ছুটল কোথায়? দেখো আর কোনো মতলব আছে কি না। কি দরকার ছিল? আমি কি পালিয়ে যাচ্ছি? স্নিগ্ধ একরকম দৃষ্টি মেলে যতীনের দিকে তাকালো স্মৃতি। উত্তরটা এড়িয়ে গেল। তারপর যেন হঠাৎ মনে পড়েছে কথাটা, এইভাবে বলল, বাবা, এতদিনের অফিস, এতদিনের বন্ধু বান্ধব পরিচিতদের ছেড়ে চলে আসতে হবে ভেবে তোমার মন খারাপ করছে না? মন খারাপ? তা একটু করছে বই কি। একটু ভাবল যতীন, বলল, তবে ভালোও লাগছে। মনে হচ্ছে এতদিনে একটা প্রতিশোধ নেওয়া হলো। আর অ্যাসিস্ট্যান্ট নয়, এখন থেকে আমি নিজেই মনিব। আর কারুর খেয়াল খুশি হুকুম মেনে চলতে হবে না, কারুর তোয়াক্কা করতে হবে না। এমনিতে রাশভারী যতীন আজ একটু বেশি কথা বলছে, এমনটা আগে হয়নি। যেন অনেক দিনের চাপা দুঃখের পাহাড় ফেটে বেরিয়ে আসছে অনর্গল লাভাস্রোত। তাতে উত্তাপ নেই কোনো। ঠোঁট ছোঁয়ালে লবণাক্ত স্বাদে ভরে উঠবে মুখ। ওর দুঃখটা ছুঁয়ে এলো স্মৃতি। প্রসঙ্গ বদলাবার জন্যে হালকা গলায় বলল, একটু পরেই তো ফেয়ারওয়েল নিতে যাবে। কি কি হলো ঠিক ঠিক মনে রেখো। বাড়ি এসে লিখতে বলবো তোমাকে। সাবজেক্ট হবে লাস্ট ডে ইন অফিস। মেয়ের কৌতুকটা সস্নেহে গায়ে মেখে নিল যতীন। জবাব দিল না কোনো। ঝকঝকে রোদ্দুরের দিকে তাকিয়ে অল্প ঘোরের মধ্যে তার শুধু মনে হলো ৩৫ বছরের চাকরি তার ৬০ বছরের জীবনটাকে বড় ছোট করে দিয়েছে। যতভাবেই ভাবুক না কেন, দীর্ঘকাল মনে রাখবার মতো কোনো স্মৃতি সেখানে নেই। ভাবনাগুলো থেকে গেল। তার পরের সময়টুকু যতীন কাটালো প্রায় আচ্ছন্নতার মধ্যে। অঙ্কের হিসেবে ৬০টা বছর বিপুল, কিন্তু মনে হচ্ছে ছোট।
ছোট, কত ছোট। এই সেদিন ল্যাংটো হয়ে ঘোরাঘুরি করতো গাঁয়ের পথে, আর এই দেখতে দেখতে বুড়ো হয়ে গেল। মাঝখানটা জ্যাবজ্যাবে হয়ে আছে সুখ দুঃখে, কোনোটাকেই চেনা যায় না আলাদা করে। আজকের বাড়ি ভরা চাঞ্চল্যের মধ্যে সে ওই ভোঁতা ভাবটুকু ছাড়া আর কিছু খুঁজে পাচ্ছে না। আজ শনিবার, ফেয়ারওয়েল সেই একটায়। অফিসে নিয়ে যাবার জন্যে শিশির এলো কাঁটায় কাঁটায় 10টায়। তার আগেই তৈরি হয়ে বসে বসে ঘামছিল যতীন। পুলক একটা নতুন ধুতি এনে দিয়েছে, তার সঙ্গে পরেছে সিল্কের পাঞ্জাবি। ট্যাক্সিতে ওঠার জন্যে যতীন বেরিয়ে এলে গোটা বাড়িটাই এগিয়ে এলো তার পিছনে পিছনে, সবার শেষে নিহার। আগে কখনো যতীন গাড়ি চেপে অফিসে গেছে কিনা মনে করতে পারল না। এ চেহারা একদিন কোথায় লুকিয়ে রেখেছিলেন দাদা? শিশির ঠাট্টা করে বলল। বৌদি, বিয়ের ছবি আছে নাকি, মিলিয়ে দেখতাম। অপ্রস্তুত গলায় নিহার বলল, সে কি আজকের কথা? কথাটা কানে গেল যতীনের, হাসল না, জবাবও দিল না। মাথা ঝুঁকিয়ে ট্যাক্সিতে উঠে এক কোণে গিয়ে বসে পড়ল চুপচাপ। ট্যাক্সিটা ছাড়ার মুখে এগিয়ে এসে স্মৃতি বলল, বাবা, রচনার সাবজেক্টটা মনে আছে তো? মৃদু হেসে রাস্তার দিকে মুখ ঘুরিয়ে নিল যতীন। শরীরের ভিতর একটা কিছু হচ্ছে, মাথার মধ্যে দপদপ করছে চাপা উত্তেজনা। চোখ বন্ধ করে বসে যতীন সেই উত্তেজনাটা অনুভব করার চেষ্টা করল এবং চিনতে পারল 3 যুগের চাকরি জীবনে এই চাপা উত্তেজনাটাই শুধু সারাক্ষণ সঙ্গ দিয়ে গেছে তাকে। মাথার ভিতরের নিজস্ব জায়গাটুকু ছেড়ে ভয়ে আর দুর্ভাবনায় বেরিয়ে আসতে পারেনি কোনো দিন। ক্যান্টিন হল ধোয়া মোছা করে চেয়ার সাজিয়ে ব্যবস্থা করা হয়েছে ফেয়ারওয়েলের। সামনে আলাদা মঞ্চে টেবিলের উপর ফুলদানিতে রজনীগন্ধা, 2টো ধূপকাঠি পুড়ছে। ওদিকে 2টো চেয়ার। হল ভর্তি অফিসের সহকর্মীদের মধ্যে কোণের একটা চেয়ারে বসে ঘামতে লাগলো যতীন। ম্যানেজিং ডিরেক্টর নিজে সভাপতিত্ব করবেন বলেছিলেন, কিন্তু বিশেষ কাজে আজই সকালে দিল্লি রওনা হওয়ায় সভাপতিত্ব করবেন পাল সাহেব। তিনি এসে পৌঁছবার পর টানাটানি করে যতীনকেও তুলে দেওয়া হলো মঞ্চে। পাল সাহেব নিজের হাতে মালা পরিয়ে দিলেন গলায়। হল জুড়ে একসঙ্গে বেজে উঠল প্রখর হাততালি, যেন আকস্মিক তাড়া খেয়ে হাজার হাজার পায়রা একসঙ্গে উড়ে যাচ্ছে আকাশে। শব্দটা তালগোল পাকিয়ে গেল মাথায়। ধাঁধা লাগা চোখে সামনে তাকিয়ে এক মুহূর্তের জন্যে যতীনের মনে হলো সভার একেবারে শেষে হারানো মুখগুলির পিছনে দাঁড়িয়েছে পুলক, স্মৃতি, নিহাররা। গলার মধ্যে জমে ওঠা হাওয়াটা দলা পাকিয়ে বুকের দিকে নামিয়ে দিতে দিতে নিঃশব্দ উচ্চারণে যতীন বলল, বিশ্বাস করো না, যা শুনছো, যা দেখছো, তার কোনোটাই সত্যি নয়। আমি এসবের জন্যে কৃতজ্ঞ নই। 35 বছর ধরে যে মিথ্যাকে বহন করে বেরিয়েছি, আর একটু পরে এই ঘর থেকে বেরুবার সঙ্গে সঙ্গে তার শেষ হবে। তখন আমি অন্য মানুষ, নতুন মানুষ। তারপর কি কি হলো যতীনের মনে নেই ঠিক। হুঁশ ফিরল পাল সাহেবের কথায়। চলুন, আজ আমার গাড়িতে পৌঁছে দিই আপনাকে। কি দরকার? যতীন বলতে যাচ্ছিল, কিছু ভেবে চুপ করে গেল। এতে ক্ষতি নেই, ভাবল, আর তো সে ব্যারন জেমস কোম্পানির কেউ নয়। তারপর আস্তে আস্তে পাল সাহেবের পাশে গিয়ে উঠল। বাড়ির সামনে গাড়িটা পৌঁছতেই হর্ন শুনে বেরিয়ে এলো স্মৃতি। ব্যস্তভাবে নেমে পড়ল যতীন। পাল সাহেবও উপহারের প্যাকেট আর মালাটা স্মৃতির হাতে তুলে দিয়ে বললেন, আজ থেকে তোমার বাবার ছুটি হয়ে গেল। স্মৃতি হাসল। অল্প ভেবে যতীন বলল, আসুন, ভিতরে আসুন, একটু বসে যান। আজ থাক, আর একদিন দেখা যাবে। আঙুলে চাবির রিং ঘোরাতে ঘোরাতে পাল সাহেব বললেন, আপনি এখন বিশ্রাম করুন। গাড়ির দরজাটা খুললেন পাল সাহেব। স্মৃতি এগিয়ে যাচ্ছে, নমস্কারের ভঙ্গিতে মৃদু ঘাড় নেড়ে যতীনও অনুসরণ করল তাকে। জিজ্ঞেস করল, ওরা কোথায়? ওহো, যতীনবাবু। জবাব দিতে গিয়েও থেমে গেল স্মৃতি।
দুজনেই একসঙ্গে ফিরে তাকালো পিছনে, দেখলো পাল সাহেব আবার নেমে আসছেন গাড়ি থেকে। কাছে এসে বললেন, আমার সেই বাড়তি লোকের রেশন কার্ডটার তো কিছুই করলেন না এখনো। একবার ওখানে গিয়ে তাগাদা দিয়ে আসুন, অনেক দিন তো হয়ে গেল। মুহূর্তের জন্যে স্মৃতির মুখের দিকে তাকিয়ে মেরুদণ্ড টান করার চেষ্টা করল যতীন, পারল না। কোথায় কি যেন গোলমাল হয়ে যাচ্ছে। বিনীত গলায় বলল, ভুল হয়ে গেছে স্যার, সোমবার যাব। হ্যাঁ, মনে করে যাবেন। গাড়িটা চলে যাচ্ছে। যতীন তখনও তাকিয়ে। স্মৃতি তার হাতটা ধরল। চলো বাবা, ভেতরে চলো। যতীন কাঁপছিল। নির্দিষ্ট কোনো দিকে না তাকিয়ে নিঃশ্বাস চাপল একটা। তোর সামনেই এইভাবে? তুমি কেন প্রতিবাদ করলে না বাবা? ক্ষুব্ধ গলায় স্মৃতি বলল, তুমি কি ওদের চাকর? এ বয়সে চট করে জল আসে না চোখে, এখনও এলো না। হতবুদ্ধি দাঁড়িয়ে মুহ্যমান শিরা উপশিরায় নিজের রক্তপ্রবাহ অনুভব করতে করতে যতীন ভাবল, রক্তের উপর মানুষের দখল থাকে না কোনো, তারও নেই। তখন প্রায় ভেঙে পড়া গলায় সে বলল, ৩৫ বছরের অভ্যাস এখন স্বভাব হয়ে গেছে। আমি কি করে প্রতিবাদ করি বল?